আমন্ত্রণ দীপ্ত রাতের সংবাদে, সাথে আছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। মহেশখালীতে ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনালের বয়লার পুনরায় চালু, জাতীয় গ্রিডে আংশিক গ্যাস সরবরাহ শুরু। 2-3 দিনের মধ্যে সংকট কেটে যাবে আশা মন্ত্রীর। আমাদের যেখানে প্রেশার কমে গেছে, প্রেশারটা উন্নত হবে এবং মোটামুটি যে সমস্যার মধ্যে পড়েছি সমস্যা উত্তরণ করতে পারবে। স্বাভাবিক হতে 2-3 দিন লাগবে, মিনিমাম 2-3 দিন লাগবে। দেশীয় সেমিকন্ডাক্টর চিপ ডিজাইনে নতুন মাইল ফলক অর্জন করেছে বুয়েট। তৈরি করলো শতভাগ ওপেন সোর্স প্রযুক্তি নির্ভর V1 প্রসেসরের সফল নকশা। কিছু ওপেন সোর্স টুল দিয়ে আমরা এই ডিজাইনটা করতে সক্ষম হয়েছি। ডিজাইন ইন বাংলাদেশ কোনো চিপ, আমরা মাইক্রোপ্রসেসর চিপ এটাই প্রথম যেটা আমরা তৈরি করে এনেছি। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে 4 বিভাগে লং মার্চ কর্মসূচি ঘোষণা করল জামায়াতের নেতৃত্বে 11 দলীয় ঐক্য। কর্মসূচি শেষ হবে ঢাকায় মহাসমাবেশের মাধ্যমে। ফেসিবাদী কায়দায় আমাদের লং মার্চে যেন কোনো বাধা দেওয়া না হয়। যদি বাধা দেওয়া হয়, লং মার্চ দ্বিগুণ শক্তিতে তার গন্তব্যে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। জুলাই আন্দোলনে ছাত্রলীগকে হামলার নির্দেশ দেন আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের। ফোন আলাপের রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন প্রসিকিউশনের। যুবলীগকে এবং আওয়ামী লীগের সশস্ত্র নেতাকর্মীদেরকে তিনি বিভিন্ন শব্দে বিভিন্ন বক্তব্যে উস্কানি দিয়েছিলেন। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে তুলে ধরা হলো ছাত্র জনতার অগ্নিঝরা দিনের দ্রোহ আর শাসকদের নিষ্ঠুরতার চিত্র। প্রথম দিনেই মিলেছে দর্শনার্থীদের ব্যাপক সাড়া। ফ্যাসিস্ট আর না তৈরি হয়, এটা দৃষ্টান্ত নমুনা থাকবে জাদুঘর। অরণ্য ইতিহাস, মর্মান্তিক, মানে এটা দেখলে শরীরের রোম খাড়া হয়ে যায়। এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নতুন রুট নিয়ে ঐক্যমতে পৌঁছেছে ইরান ও ওমান। শিগগিরই এই জলপথ আবারও যুদ্ধের আগের অবস্থায় ফিরিয়ে আনার প্রত্যাশা। কক্সবাজারে মহেশখালীতে আগুনে ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনালের একটি বয়লার পুনরায় চালুর মাধ্যমে জাতীয় গ্রিডে আংশিক গ্যাস সরবরাহ শুরু হয়েছে। ফলে চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে গ্যাসের চাপ বাড়ছে। 2-3 দিনের মধ্যে সংকট কেটে যাবে বলে আশা করছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। গত কয়েকদিন ধরে ঢাকা ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে গ্যাসের তীব্র সংকট দেখা দেয়। এতে শিল্প কারখানা, সিএনজি ফিলিং স্টেশন ও বাসাবাড়িতে ব্যাপক সমস্যা তৈরি হয়। মূলত 21 জুলাই কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালের একটিতে অগ্নিকাণ্ডের পর এ সমস্যা শুরু হয়। বুধবার রাতে প্রকৌশলীরা এলএনজি টার্মিনালের একটি বয়লার চালু করতে সক্ষম হয়। ফলে জাতীয় গ্রিডে পুনরায় গ্যাস সরবরাহ শুরু হয়েছে। পেট্রোবাংলা কর্তৃপক্ষ জানিয়েছে, এই টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে প্রতিদিনই 11,50,00,000 ঘনফুট এবং মহেশখালীর অপর ভাসমান টার্মিনাল থেকে আসছে আরও 55 কোটি ঘনফুট গ্যাস। এরই মধ্যে চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে গ্যাসের চাপ বাড়ছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বৃহস্পতিবার জানিয়েছেন, ভাসমান এলএনজি টার্মিনালের ত্রুটি ঠিক হওয়ায় সংকট কাটতে শুরু করেছে। আমাদের যেখানে প্রেশার কমে গেছে, প্রেশারটা উন্নত হবে এবং মোটামুটি যে সমস্যার মধ্যে পড়েছি সমস্যা উত্তরণ করতে পারবে। স্বাভাবিক হতে 2-3 দিন লাগবে, মিনিমাম 2-3 দিন লাগবে। স্বাভাবিক সময়ে দেশে সরবরাহ করা গ্যাসের শতকরা 35 থেকে 40 ভাগ আসে আমদানি করা এলএনজি থেকে। মহেশখালীতে অবস্থিত ভাসমান এলএনজি টার্মিনালগুলোর মাধ্যমে এই তরল প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াজাত করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। কাউসার আহমেদ, দীপ্ত, বার্তাকক্ষ। 20 আগস্ট হতে যাচ্ছে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচন। আজ তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে ইসির সচিব আক্তার আহমেদ জানান, তফসিল অনুযায়ী 13 আগস্ট সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। 16 আগস্ট মনোনয়নপত্র বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 18 আগস্ট আর 20 আগস্ট দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন।
মনোনয়নপত্র দাখিলের তারিখ হচ্ছে 13ই অগস্ট 2026 বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ হচ্ছে 18ই অগস্ট মঙ্গলবার বিকাল 4টা পর্যন্ত সময়। আর ভোট গ্রহণের তারিখ ও সময় হচ্ছে 20 অগস্ট বৃহস্পতিবার অপরাহ্ন 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত। দেশীয় সেমিকন্ডাক্টর চিপ ডিজাইনের ক্ষেত্রে নতুন মাইলফলক অর্জন করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট। প্রতিষ্ঠানটি তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ শতভাগ ওপেন সোর্স প্রযুক্তি নির্ভর 32 বিট প্রগতি V1 প্রসেসরের সফল নকশা তৈরি করেছে। এর মাধ্যমে বাংলাদেশের নিজস্ব সেমিকন্ডাক্টর চিপ ডিজাইনের যুগে প্রবেশের সুযোগ তৈরি হলো বলে মত প্রযুক্তি বিশেষজ্ঞদের। বলা হয় তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর হতে পারে বাংলাদেশের পরবর্তী প্রধান রপ্তানি খাত। সেই ধাপে বড় সাফল্য দেখালো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট। গত জুলাই মাসে বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ শতভাগ ওপেন সোর্স 32 বিট RISC-V প্রসেসর প্রগতি V1 এর সফল টেপ আউট সম্পন্ন করেছে। প্রকল্পটি পরিচালনা করেন ডক্টর ABM হারুনুর রশিদ এবং কারিগরি কাজ করেন স্নাতক পর্যায়ের শিক্ষার্থী খালেদ হোসেন ও শেখ তারিফুল ইসলাম। প্রথমত যে এরকম ডিজাইন করতে আমাদের দুটো জিনিসের প্রয়োজন হয়। প্রথম জিনিসটা হচ্ছে একটা সফটওয়্যার, দ্বিতীয় আরেকটা জিনিস হচ্ছে PDK। সো ওই PDK-গুলো চাইলেও আপনি কখনো অ্যাক্সেস করতে পারবেন না। প্রগতি V1 একটি ওপেন সোর্স ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার যা কোনো লাইসেন্স ফি ছাড়াই যে কেউ ব্যবহার করতে পারেন। মূলত স্মার্ট এয়ার কন্ডিশনার, স্মার্ট রেফ্রিজারেটর এবং বিভিন্ন স্মার্ট যন্ত্র ও ইন্টারনেট ভিত্তিক ডিভাইসে ব্যবহারের জন্য এটি তৈরি করা হয়েছে। কিছু ওপেন সোর্স টুল দিয়ে আমরা এই ডিজাইনটা করতে সক্ষম হয়েছি। এটা যেহেতু ডিটেল ডকুমেন্টেশন করেছি আর যেহেতু সম্পূর্ণ জিনিসটা শুধু ওপেন সোর্স, আপনার শুধু লাগবে একটা ল্যাপটপ আর অনলি একটা একটুখানি ইন্টারনেট থাকলেই আপনি কি করতে পারবেন, এরকম সেমিকন্ডাক্টর ডিজাইনগুলো আপনি ঘরে বসেই বাংলাদেশের সবাইকে শেখাতে পারবেন। বিশেষজ্ঞদের মতে এ সাফল্য বাংলাদেশের সেমিকন্ডাক্টর গবেষণা, উদ্ভাবন ও উচ্চ প্রযুক্তির শিল্পের বিকাশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। একই সঙ্গে ভবিষ্যতে দেশীয় চিপ ডিজাইন ও উৎপাদনের সক্ষমতা বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডিজাইন বাংলাদেশ কোনো চিপ আমরা মাইক্রোপ্রসেসর চিপ এটাই প্রথম যেটা আমরা তৈরি করে এনেছি এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের কনজিউমার ইলেকট্রনিক মার্কেটের এই চিপটা ব্যবহার করে স্মার্ট ইলেকট্রনিক পণ্য তৈরি করা। ইলেকট্রনিক কোম্পানিগুলো তাদের ডিজাইন ইজিলি আপনার টেইলরিং করতে পারবে, এফিশিয়েন্ট করতে পারবে। আমাদের মার্কেটটা কিন্তু এখনো প্রায় $10 মিলিয়ন মতো বিনিয়োগ। এটাকে আমরা যদি সঠিকভাবে এই করতে পারি, আগামী 5 বছরের মধ্যে অন্তত আমরা এটাকে $1 বিলিয়ন নিয়ে যেতে পারবো। এটাকে কমার্শিয়াল করার জন্য এখানে আসলে প্রাইভেট সেক্টর এবং একাডেমির সাথে যেরকম একটা সংযুক্তি দরকার, সেক্ষেত্রে সরকারেরও এক্ষেত্রে এগিয়ে আসতে হবে এবং এইগুলি যাতে আমরা আমাদের এই যে স্কিলগুলো আছে এগুলো যাতে আমরা বিদেশে নিয়ে যেতে পারি, বিদেশের মার্কেটে নিয়ে যেতে পারি, সেই ব্যাপারেও আসলে সমন্বিত একটা উদ্যোগ গ্রহণ করতে হবে। মূল নকশা তৈরির পর জার্মানির একটি শীর্ষ মাইক্রো ইলেকট্রনিক গবেষণা প্রতিষ্ঠান তাদের উন্মুক্ত চিপ উৎপাদন কর্মসূচির আওতায় বিনামূল্যে এটি তৈরি করেছে। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঢাকা থেকে 4 বিভাগে লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। 5 সেপ্টেম্বর চট্টগ্রামের পথে এই কর্মসূচি শুরু হবে। 19 সেপ্টেম্বর রংপুর, 10 অক্টোবর খুলনা এবং 24 অক্টোবর সিলেট হবে এই লং মার্চ। একই দাবিতে 14 নভেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে 11 দলীয় ঐক্য। আজ রাজধানীর মুক্তাঙ্গনে এই ঘোষণা দেন জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান। জ্বালানি সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিদ্যুতের ভুতুরে বিল এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি করে 11 দলীয় ঐক্য। বৃষ্টি উপেক্ষা করে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হন। হাঁড়ি, পাতিল ও গ্যাসের চুলা নিয়ে আসতে দেখা গেছে ভুক্তভোগীদের। অবস্থান কর্মসূচি থেকে বিদ্যুৎ ও গ্যাস সংকট মোকাবেলায় 11 দফা দাবি তোলেন জোটের নেতারা। আমরা দেখছি রাস্তাঘাটে মহিলারা মিছিল করছে, হাঁড়ি পাতিল নিয়ে মিছিল করছে, হারিকেন নিয়ে মানুষ নেমে আসছে, কারণ গ্যাস নাই,
এবং বিদ্যুতের বিল অপ্রয়োজনীয়ভাবে ভুতুরে বিল দিচ্ছে। আমরা জানতাম এই অত্যাচার করবে, কারণ গণভোটের গণরায় যেই সরকার মানে না, জনগণের কোনো দাবি দেওয়া এই সরকার পূরণ করবে না। আমার থেকে ওরা কি এলএনজি আমদানি করবার চিন্তা করছেন? এটা কি আপনারা বুঝে শুনে এই কথাগুলো বলছেন? যেই বার্মার সাথে আজকে আমাদের প্রায় 17 লক্ষ রোহিঙ্গা রিফিউজি এক্সচেঞ্জ এবং রিপাট্রিয়েশন আলোচনা এখনো সমাপ্ত হয় নাই। দেশের 4টি বিভাগে লং মার্চ কর্মসূচির ঘোষণা দেন জামাত ইসলামীর আমির। আমাদের এই চলমান আন্দোলন 5ই সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রামের পথে লং মার্চ। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, এই লং মার্চ জনগণের দাবি আদায়ের জন্য। অতীতের কায়দায়, ফেসিবাদী কায়দায় আমাদের লং মার্চে যেন কোনো বাধা দেওয়া না হয়। যদি বাধা দেওয়া হয়, লং মার্চ দ্বিগুণ শক্তিতে তার গন্তব্যে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। অবস্থান কর্মসূচি শেষে 11 দলের শীর্ষ নেতারা কর্মী সমর্থকদের নিয়ে সচিবালয়ের দ্বিতীয় গেইটের দিকে পদযাত্রা করেন। পরে সেখানে পুলিশের বাধার মুখে পড়েন তারা। পুলিশ তাদের বুঝালে তারা সচিবালয়ের সামনে থেকে সরে যান। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। জুলাই হত্যাকাণ্ডের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একটি ফোন আলাপের রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে প্রসিকিউশন। তাদের দাবি 2024 সালের 11 জুলাই ওবায়দুল কাদের ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানকে ফোন করে শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ দেন। জুলাই গণ অভ্যুত্থানের সময়কার মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 আসামির বিরুদ্ধে করা মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয় গত 2 আগস্ট। 4 আগস্ট যুক্তিতর্ক শুরু করে প্রসিকিউশন। বৃহস্পতিবার যুক্তিতর্কের দ্বিতীয় দিনে ট্রাইব্যুনালে একটি কল রেকর্ড দাখিল করেছে প্রসিকিউশন। সমাবেশ মাত্র শেষ করলাম, আর ওদের প্রোগ্রাম চলতেছে। 3000-এর মতো স্টুডেন্ট আছে। 8:30 সংবাদ সম্মেলন করবে। প্রসিকিউশনের অভিযোগ, 11 জুলাই ওবায়দুল কাদের ফোনে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানকে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ দেন। আমাদের তদন্ত সংস্থা সেই কথোপকথনের রেকর্ড জব্দ করেছে। সিআইডি থেকে এই কথোপকথন সঠিক কিনা সেই মর্মে ফরেনসিক রিপোর্ট আমাদের কাছে এসেছিল, আমরা সেটা ট্রাইব্যুনালে জমা দিয়েছি। আমরা ট্রাইব্যুনালে দেখিয়েছি যে বিইং এ সেক্রেটারি অব দি পলিটিক্যাল পার্টি, তারই সাবঅর্ডিনেট একজন ছাত্রলীগের সভাপতিকে উনি নির্দেশ দিচ্ছেন যে পিটাও না কেন, ওদের মারো না কেন, বাড়তে দাও কেন। এই 3টি শব্দের মাধ্যমে এইটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সেকশন 3 সাবসেকশন 2 এর অধীনের একটি অপরাধ, যেটাকে আমরা বলি ইনসাইটমেন্ট। ওবায়দুল কাদেরের এমন উস্কানিমূলক কথায় ছাত্রলীগের নেতাকর্মীরা উজ্জীবিত হয় বলে দাবি প্রসিকিউশনের। ওবায়দুল কাদের সাহেবের বিরুদ্ধে প্রথম যে অভিযোগ সেটি হলো 15 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3 শতাধিক ছাত্র জনতাকে আহত করার উস্কানিদাতা হিসাবে আমরা তার এই তৎকালীন পত্র পত্রিকা উপস্থাপন করেছি। সাথে সাথে দেখিয়েছি যে ইউএনরে যে রিপোর্ট জমা দিয়েছিল জুলাই গণ অভ্যুত্থানের পরে, সেখানে ওবায়দুল কাদের সাহেবের নাম উল্লেখ করে ইউএন রিপোর্টে বলা আছে যে তিনি বিইং দি সেক্রেটারি অফ আওয়ামী লীগ এবং তৎকালীন একজন মন্ত্রী হিসাবে তার অধীনস্থ ছাত্রলীগকে এবং যুবলীগকে এবং আওয়ামী লীগের সশস্ত্র নেতাকর্মীদেরকে তিনি বিভিন্ন শব্দে, বিভিন্ন বক্তব্যে উস্কানি দিয়েছিলেন। জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধের এই মামলার পরবর্তী যুক্তিতর্ক উপস্থাপন হবে আগামী রবিবার। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এর মাধ্যমে ছাত্র জনতার অগ্নিঝরা দিনের দ্রোহ আর শাসক গোষ্ঠীর নিষ্ঠুরতার চিত্র তুলে ধরা হলো। প্রথম দিনেই দর্শনার্থীর সংখ্যা ছিল চোখে পড়ার মতো। 2024 সালের ঐতিহাসিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানের গৌরবময় স্মৃতি, শহীদদের আত্মত্যাগ এবং ইতিহাস সংরক্ষণ করার উদ্দেশ্যে গড়ে তোলা হয়েছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনকে রূপান্তরিত করা হয়েছে বিশেষ এই জাদুঘরে। জুলাই আন্দোলনে অংশ নেওয়া অনেকেই এসেছেন এই জাদুঘরে। তারা পুরনো স্মৃতি মনে করে আবেগপ্রবণ হয়ে ওঠেন।
অরণ্য ইতিহাস মর্মান্তিক, মানে এটা দেখলে শরীরের রোম খারাপ হয়ে যায়। জাদুঘর হওয়াতে একটা জিনিস সবচেয়ে ভালো হয়েছে কি, যেন একটা ফ্যাসিস্ট আর না তৈরি হয়, এটা দৃষ্টান্ত নমুনা থাকবে এই জাদুঘর। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ফুটিয়ে তোলা হয়েছে 24 জুলাই আন্দোলনের নানা ধরনের চিত্র। এই যে গ্রাফিতি দেখতে পাচ্ছেন, গ্রাফিতির মধ্যে রয়েছে সে সময়কার ছাত্র জনতা যেভাবে স্লোগান দিয়েছেন, সেই স্লোগানগুলো আমরা দেখতে পাচ্ছি। ছাত্র জনতার আন্দোলনে যখন তৎকালীন সরকার সরে যেতে বা পালিয়ে যেতে বাধ্য হয় এবং শেষ পর্যন্ত বিজয় হয়, সে সময়ে যে আমরা গ্রাফিতি দেখেছিলাম যে মেধার বিজয় হয়েছে, সেই গ্রাফিতিও আমরা এখানে দেখতে পেয়েছি। এবং এক পর্যায়ে যখন কথা ওঠে দেশের দায়িত্ব কে নেবে, দেশ পরিচালনা আসলে কে করবে, তখন ছাত্রদের মধ্য থেকে বলা হয়েছে বিকল্প কে হতে পারে? হ্যাঁ, বিকল্প হতে পারে তুমি, আমি, তোমরা। এই জাদুঘরে শুধু জুলাইয়ের স্মৃতি নয়, বরং তৎকালীন সরকারের আমলে গুম, হত্যা, খুন এবং আয়নাঘরের যে ঘটনা, সে চিত্রও তুলে ধরা হয়েছে। তো আমরা যেখানে ছিলাম ওইটাই দেখছি, এখন এখানে বিস্তরভাবে দেখতেছি। আর যখন আমি ওই যে ভিজুয়াল দেখছিলাম, যে ভিডিওটা হলে, মানে আমার পুরো শরীর শিউরে উঠছে। এই যে দেখেন আয়নাঘর, এই যে মানুষের বোরখা পরিহিত নারীদেরকে তারা যেভাবে টর্চার করছে, তাদেরকে ধরে নিছে, এগুলো তো মনে করেন ভোলার মতো জিনিস না। 24 জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস কারো মনে থাকুক বা না থাকুক, যে মা সন্তান হারিয়েছেন, যিনি স্পর্শ করেছেন সন্তানের নিথর মরদেহ, সেই মায়ের কাছে জুলাইয়ের স্মৃতি অমর হয়ে থাকবে। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্ন পূরণ হলো রংপুরের গঙ্গাচড়া উপজেলার 5ম শ্রেণীর শিক্ষার্থী অনুশ্রী রায়ের। প্রধানমন্ত্রী তাকে একটি হারমোনিয়াম উপহার দিয়েছেন। আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাবা মাকে সঙ্গে নিয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে অনুশ্রী। রংপুরে গঙ্গাচড়া উপজেলার পূর্ব নবনীদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই শিক্ষার্থী এবার জাতীয় প্রাথমিক শিক্ষা পদক 2026 প্রতিযোগিতায় দেশের গানে প্রথম এবং নজরুল সঙ্গীতে 3য় স্থান লাভ করেছে। একই দিন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তাবিউল ইসলাম রাকিব নামে এক নিরাপত্তা কর্মী। রাকিব রাজধানীর কুড়িল বিশ্ব রোড এলাকায় একটি বেসরকারি ভবনে নিরাপত্তা প্রহরীর কাজ করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আকাঙ্ক্ষার কথা জানিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছিলেন। নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের 42তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ রাজধানীতে দোয়া মাহফিল হয়েছে। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুর। বাদ মাগরিব ধানমন্ডির মাহবুব ভবনে তার পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেন। এছাড়া প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডক্টর জুবায়দা রহমান, প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান সহ মরহুমের পরিবারের সদস্য, আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার, মন্ত্রিসভার সদস্য, বিএনপির কেন্দ্রীয় নেতা, সংসদ সদস্য এবং সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। ব্যক্তিত্ব এখানে উপস্থিত আছেন, ইয়া আল্লাহ সকলকে আপনি কবুল এবং মঞ্জুর করুন, সকলের নেক নিয়ত এবং নেক উদ্দেশ্য পূরণ করুন। মা বোনেরা পর্দার আড়াল থেকে হাত তুলেছেন, তাদের মনের সব কিছুর হেফাজত ইয়া আল্লাহ আপনার কুদরতি জিম্মায় গ্রহণ করুন। মাওলা সব ধরনের ষড়যন্ত্র থেকে হেফাজত করুন। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাফিজুর রহমানের জামিন স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার আদালত। তাকে 24 ঘন্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক আজ এই আদেশ দিয়েছেন। 2 আগস্ট হাইকোর্ট থেকে 6 মাসের অন্তর্বর্তীকালীন জামিন পান হাফিজুর রহমান। 4 আগস্ট সন্ধ্যায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তিনি। 25 এপ্রিল থেকে হাফিজুর কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে ছিলেন। তিনি সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার। 2016 সালে তনু হত্যাকাণ্ডের সময় তিনি কুমিল্লা সেনানিবাসে কর্মরত ছিলেন। ওই বছরের 20 মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি বাসায় টিউশনি করতে গিয়ে হত্যার শিকার হন তনু। তাকে ধর্ষণের পর হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। এবার থাকছে উদ্দীপ্ত, যা কিছু ভালো ও উদ্দীপনার।
শখের বশে শুরু করেছিলেন ফুড ব্লগিং, অথচ এটি হয়ে উঠেছে তার আয়ের উৎস। মাসুম নামে রাজশাহীর এই ব্লগার মাসে আয় করছেন 30 থেকে 40 হাজার টাকা। তার ব্লগিং অনেক তরুণ উদ্যোক্তাকে উৎসাহিত করছে। 2022 সাল থেকে ফুড ব্লগ করা শুরু করেন মাসুম। প্রতিদিন ক্যামেরা হাতে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ঘুরে বেড়ান। শুধু ভিডিওই করেন না, প্রতিটি খাবারের স্বাদ, গুণগত মান সম্বন্ধে রিভিউ দেন। ছোটবেলা থেকে খাবারের প্রতি অনেক আকৃষ্ট ছিল আমার। বাবা আমাকে বলতো কি যে এই খাবারগুলো তুমি ভিডিও আকারে পাবলিশ করবা। তো যখন পাবলিশ করতাম তারপর থেকে একটা ভালো ফিডব্যাক আসতো। এই ভিডিওগুলো টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক সব জায়গাতেই প্ল্যাটফর্মে আপলোড করি। তো এই থেকে যে রেমুনেশনগুলো আসে সেখান থেকে আমি একটা ভালো ফিডব্যাক পাই। আমি নিজে চলতে পারি, আমার ফ্যামিলিকে কিছু সাহায্য করতে পারি। তার ভিডিও তৈরির মাধ্যমে ছোট ছোট রেস্টুরেন্টগুলো এবং ফুড কোর্টগুলো পেয়েছে তাদের নতুন ঠিকানা। মাসুম ভাই আমার ছোট একটা ফুড কোর্ট ছিল, সেখান থেকে আমার ভিডিওগুলো করতো। ভিডিওগুলো করার প্রতি অনেক মানুষ তার মাধ্যমে প্রচারণা দেখতে পেল। যে শখ একদিন ছিল শুধু ভালো লাগার, আজ সেটি হয়েছে আয়ের উৎস আর নতুন ছোট উদ্যোক্তাদের পরিচিত করার এক শক্তিশালী মাধ্যম। ইউসুফ আদনান, দীপ্ত সংবাদ, রাজশাহী। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, জনগণের অধিকার ও সৃষ্টিশীল ক্ষমতাকে শিকলবদ্ধ করার অপচেষ্টা রোধে একটি স্থায়ী প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করতে চায় সরকার, যাতে ভবিষ্যতে আর কেউ জাতিকে শিকল পরাতে না পারে। দুপুরে সচিবালয়ে শিকল ভাঙার জুলাই প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। দেশের রাজনৈতিক আন্দোলনের এই লক্ষ্যহীন তৎপরতার বিপরীতে এবারের যে শিকল ভাঙার আন্দোলন, সেই আন্দোলনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে শিকল ভাঙার পরে আমরা কি করব তা আমাদের নেতা তারেক রহমান 31 দফার মাধ্যমে আগেই বলেছেন, এবং আমরা সেই লক্ষ্যেই আমরা এগিয়ে চলছি। আপনি বেশি অবকাঠামোর উন্নয়ন না হওয়ায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের কাঙ্ক্ষিত সুবিধা পাচ্ছেন না রোগীরা, অথচ দিন দিন রোগীর চাপ বেড়েই চলছে। এই অবস্থায় দ্রুত অবকাঠামো উন্নয়ন নিশ্চিতের দাবি স্থানীয়দের। এটি পটুয়াখালীর 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের চিত্র। এখানকার ভর্তি রোগীরা শয্যা না পেয়ে চিকিৎসা নিচ্ছেন মেঝে, করিডোর কিংবা বারান্দায়। প্রতিনিয়ত এই হাসপাতালটিতে ভর্তি থাকছে 800 থেকে 1000 রোগী। বছরের পর বছর এভাবে ভোগান্তি নিয়ে চিকিৎসা সেবা নিচ্ছেন রোগীরা। এসব রোগীদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন এখানকার চিকিৎসক ও সেবিকারা। তাই জেলার 18 লাখ মানুষের দুর্ভোগ লাঘবে 2014 সালে 250 শয্যা বিশিষ্ট এই হাসপাতালটিকে 500 শয্যায় উন্নীতকরণ এবং মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের লক্ষ্যে একটি প্রকল্পের কাজ শুরু করে সরকার। ওই বছরই শুরু হয় মেডিকেল কলেজের পাঠদান কার্যক্রম। 2016 সালে শুরু হয় অবকাঠামো নির্মাণ কাজ। 546 কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পটি 2020 সালে হস্তান্তরের কথা থাকলেও মেয়াদ বাড়ানো হয় 3 বার। প্রকল্পে বৃদ্ধি করা হয় আরও 105 কোটি টাকা। তারপরও হাসপাতালটি চালু করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন এখানকার চিকিৎসক এবং সাধারণ রোগীরা। 3টে যদি বাচ্চা, এক বেডে বড় বড় বাচ্চা, তাও ছোট তাও না, এত কষ্ট এমনিতেই হয়, মায়েদেরও হয় বাচ্চাদেরও হয়। বাচ্চাদের একটু ঠিক মতো বসান যায় না, শোয়ান যায় না, আমরা বসতে পারি না। 3 থাকতে আমাদের কষ্ট হয়ে যায়, তারপর বাথরুমে যাইতে হলে এখানে কষ্ট হয়ে যায়, এখানে গ্যাদারিং চলে বেমালা। এই যে সিট পাই না, এই যে মশার ভোগান্তি, তারপরে যে মনে করেন বৃষ্টি আসলে বৃষ্টির পানি ঢোকে ভিতরে। পুরনো হাসপাতালের সঙ্গে নতুন হাসপাতালের লিংক রোড এবং ওভারব্রিজ নির্মাণ না করা এবং জনবল তৈরি করতে না পারায় হাসপাতালটি চালু করা যাচ্ছে না। তবে আগামী 3 মাসের মধ্যে এ সকল অসমাপ্ত কাজ সমাপ্ত করে হাসপাতালটি চালুর কথা জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা। আমাদের যেটা যে অবকাঠামোগত ও ছোটোখাটো সমস্যা ছিল, যেটা এখন মোটামুটি আমাদের শেষ হওয়ার পথে। আমরা আশাবাদী হয়তো আগামী 2 থেকে 3 মাসের ভিতরে আমরা চালু করতে পারবো। 500 শয্যা বিশিষ্ট ব্যবস্থায় এই হাসপাতালটি চালু হলে উপকূলের মানুষ পাবে আধুনিক চিকিৎসা সেবা, পাশাপাশি সাধারণ রোগীরা পাবে বিশেষায়িত অপারেশন সুবিধা। পটুয়াখালী থেকে মোহাম্মদ ইমরান, দীপ্ত সংবাদ।
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ বিজয়ী সামানজার সাইদ ভিয়েতনামে ৭৩তম মিস ওয়ার্ল্ড গ্র্যান্ড ফিনালেতে বাংলাদেশে প্রতিনিধিত্ব করবেন। ৮ আগস্ট তিনি ভিয়েতনামের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। ৫ সেপ্টেম্বর অংশ নেবেন মিস ওয়ার্ল্ড গ্র্যান্ড ফিনালের অনুষ্ঠানে। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলের সংবাদ সম্মেলনে সামানজার মিস ওয়ার্ল্ড যাত্রা, প্রতিযোগিতার প্রস্তুতি এবং তার বিউটি উইথ আ পারপাস প্রকল্প, হাইজিন ফর হেলথ বাংলাদেশের লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। মিস ওয়ার্ল্ড মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা সম্মানের উল্লেখ করে সামানজার বলেন, হাইজিন ফর হেলথ প্রকল্পের মাধ্যমে তিনি অর্থবহ সামাজিক আন্দোলনে ভূমিকা রাখতে চান। হাইজিন ফর হেলথ বাংলাদেশ একটি স্বেচ্ছাসেবক নির্ভর জাতীয় আন্দোলন, যার লক্ষ্যে ব্যক্তি ও সমাজকে উন্নত স্বাস্থ্যবিধি অনুসরণের উদ্ধৃত করা। তিনি ভিয়েতনামে মিস ওয়ার্ল্ড গ্র্যান্ড ফিনালেতে দেশের সকল মানুষের সহযোগিতা চেয়ে ভোটিং করার আহ্বান জানান। বাংলাদেশ হয়ে ইন্টারন্যাশনালি আরো ফ্লাই ফর ভিয়েতনাম। সো কিছু মানুষকে, এমন কিছু ব্যক্তিকে ক্রাউন করতে জানে না যে আপনি কি শুকনা না মোটা না, আপনি ছোট না বা তোমাদের ব্যাপারটা এরকম না। লাতিন আমেরিকা থেকে যারা যায় একটা কনফিউশন থাকে যে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হয় ইটস সিমিলার টু লাক্স। ইটস নট। Simple things that we do not prioritize, because if we did prioritize. আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 85তম প্রয়াণ দিবস। এই উপলক্ষে সাংস্কৃতিক সংগঠন ছায়ানট রাজধানীতে আয়োজন করেছে বিশেষ স্মরণ অনুষ্ঠান। ছায়ানট মিলনায়তনে মঞ্চস্থ হল কবির কালজয়ী নৃত্যনাট্য শ্যামা। রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে কবি, ঔপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, চিত্রকার, ছোট গল্পকার, প্রাবন্ধিক ও দার্শনিক। সব্যসাচী এই প্রতিভার প্রয়াণ দিবস 22শে শ্রাবণ বাঙালির আবেগ অনুভূতির অংশ হয়ে আছে। তাই তো দিনটির স্মরণে সন্ধ্যায় নৃত্যের ছন্দে মুখরিত হয়ে ওঠে রাজধানীর ছায়ানট মিলনায়তন। দেশের সাংস্কৃতিক আন্দোলনের নেতৃত্ব দেওয়া এই সংগঠন মঞ্চে ফিরিয়ে আনল 1939 সালে রচিত কবিগুরুর অন্যতম শ্রেষ্ঠ নৃত্যনাট্য শ্যামাকে। বৌদ্ধ জাতকের কাহিনী অবলম্বনে রচিত এই নাটকে বিদেশি বণিক বজ্রসেন উত্তীয়, রাজনর্তকী শ্যামা কিংবা কোটাল সকল চরিত্রের মেলবন্ধনে মঞ্চের আলো আধারে সুরে সুরে ফুটে ওঠে প্রেম, অপরাধবোধ, আত্মত্যাগ এবং তীব্র মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের এক কাহিনী। ছায়ানটের শিল্পীদের সাজসজ্জা আর উপস্থাপনায় প্রতিটি দৃশ্য হয়ে ওঠে জীবন্ত। দীর্ঘ সময় পর তাদের মঞ্চে উন্মুক্ত এই পরিবেশনায় রবীন্দ্র অনুরাগী ও দর্শকদের মাঝে তৈরি হয় এক অন্যরকম অনুভূতি। এটা অসাধারণ নতুন একটা পরিকল্পনা। নতুনদের দিয়ে এই যে প্রয়াসটা একটা সফল প্রয়াস হয়েছে আমি মনে করি। ভীষণ ভালো লাগছে যে এই প্রজন্ম এত খেটে রবীন্দ্রনাথের কাজটাকে করল। রবীন্দ্রনাথের সৃষ্টিকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যই ছায়ানটের এই নিয়মিত প্রয়াস। রবীন্দ্রনাথকে পরিচয় করিয়ে দেওয়াটা তো আমাদের দায়িত্ব। যত বেশি আমরা এগুলো প্রচার করব, তত রবীন্দ্রনাথকে কাছে থেকে জানতে পাবে। সবশেষ জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সমাপ্ত হয় 22শে শ্রাবণের আনুষ্ঠানিকতা। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। ডিজিটাল লেনদেন এবং স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বাংলা কিউআরের প্রচার ও সচেতনতামূলক মতবিনিময় সভা। বিশ্ববিদ্যালয়ের MBA ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ABM ওবায়দুল ইসলাম এবং ডাচ বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এহতেশামুল হক খান। অনুষ্ঠানে বক্তারা বাংলা কিউআরের গুরুত্ব, নিরাপদ ডিজিটাল লেনদেন এবং ক্যাশলেস অর্থনীতি গঠনে এর ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন।
বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের জন্য নতুন রুট নিয়ে ঐকমত্যে পৌঁছেছে ইরান ও ওমান। এতে শিগগিরই জলপথটি আবারও যুদ্ধের আগের অবস্থায় ফিরবে বলে জানিয়েছে দুই দেশ। তবে যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতে চলে যাবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ শুরুর পর থেকে ঢুকছে গুরুত্বপূর্ণ নৌরুট হরমুজ প্রণালী। ২০% বেশি সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ায় বিশ্বজুড়ে তীব্র হচ্ছে জ্বালানি সংকট। তবুও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতে ছাড়তে নারাজ ওয়াশিংটন। এমন উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের নতুন রুট নিয়ে ঐক্যমতে পৌঁছেছে ইরান ও ওমান। এমনকি চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে চলছে পর্যালোচনা, যে প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের কোনো স্থানই নেই বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। তবে হরমুজ প্রণালী ইস্যুতে তেহরানের সঙ্গে আলোচনা চলমান বলে দাবি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এমনকি এই কূটনীতি ব্যর্থ হলে ইরানে ফের হামলার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের এই হুমকিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শেষ পর্যন্ত ওমান ও ইরান চুক্তিতে পৌঁছালে সংকট আদৌ কাটবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে প্রস্তাবিত চুক্তি অনুযায়ী বেশ লাভবান হবে ইরান, অর্থাৎ এর মাধ্যমে হরমুজ প্রণালী দিয়ে উপসাগরে প্রবেশ করা জাহাজগুলোর নিয়ন্ত্রণ পেতে পারে তেহরান। এটি নিশ্চিত হলেই যুদ্ধের আগের অবস্থায় ফিরতে পারে হরমুজ প্রণালী। তবে ইরানের উপর থেকে যুক্তরাষ্ট্র অবরোধ তুলে না নিলে নৌরুটটি নিয়ে অনিশ্চয়তার কথাও একেবারে উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। শেষ করব রাতের সংবাদ, শিরোনামগুলো জানাবো আরও একবার। মহেশখালীতে ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনালের বয়লার পুনরায় চালু, জাতীয় গ্রিডে আংশিক গ্যাস সরবরাহ শুরু। ২-৩ দিনের মধ্যে সংকট কেটে যাবে আশা মন্ত্রীর। দেশীয় সেমিকন্ডাক্টর চিপ ডিজাইনে নতুন মাইল ফলক অর্জন করেছে বুয়েট। তৈরি করল শতভাগ ওপেন সোর্স প্রযুক্তি নির্ভর V1 প্রসেসরের সফল নকশা। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে 4 বিভাগে লং মার্চ কর্মসূচি ঘোষণা করল জামায়াতের নেতৃত্বে 11 দলীয় ঐক্য। কর্মসূচি শেষ হবে ঢাকায় মহাসমাবেশের মাধ্যমে। জুলাই আন্দোলনে ছাত্রলীগকে হামলার নির্দেশ দেন আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের। ফোন আলাপের রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন প্রসিকিউশনের। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে তুলে ধরা হলো ছাত্র জনতার অগ্নিঝরা দিনের দ্রোহ আর শাসকদের নিষ্ঠুরতার চিত্র। প্রথম দিনেই মিলেছে দর্শনার্থীদের ব্যাপক সাড়া। এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নতুন রুট নিয়ে ঐক্যমত্যে পৌঁছেছে ইরান ও ওমান। শিগগিরই এই জলপথ আবারও যুদ্ধের আগের অবস্থায় ফিরিয়ে আনার প্রত্যাশা। এই ছিল এখনকার মতন। আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। দর্শক, আরও তথ্য ও বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।